লিমিট 0,0 ইন্টার 300। ওকে, সেট ইন্টার ইন্টার ইউসিএস নো। ওকে, দেখেন এখন একটা বিয়ারিং বানানোর ক্ষেত্রে একটু মেজার, মানে একটু আইডিয়াটা একটু বেশি গভীরে থাকা লাগে। কারণ এখানে অনেক রকম মেজারমেন্ট, মানে মাথার ভিতরে আগে ড্রয়িংটা করে নেওয়া লাগে, তারপরে বিয়ারিং করার স্কেচই করতে হয়। হ্যাঁ, কারণ রিভলভ দিয়ে বিয়ারিং করা হয় তো মূলত, রিভলভ দিয়ে। তো সেক্ষেত্রে আমি আগে বানায়, আপনারা দেখেন কিভাবে কাজ করে মূলত। তো আমি এখানে একটা আমার অর্থ অন করে রাখি। ওকে, দেন আমি 15 একটা মাপ নিলাম। ওকে, ওকে, দেন এটা। তো দেন এখান থেকে এইদিকে আমি নিলাম 3, এইদিকে নিলাম 1, এইদিকে 1, এইদিকে 13, এইদিকে আমি নিব 1, এইদিকে 1, এইদিকে আবার 3। ওকে, ইন্টার। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিলাম একটা। এইদিকে হলো 6.25, ইন্টার। আরেকটা করে নিলাম হলো 26-এ। ওকে, ইন্টার। এটাকে আমি জয়েন করলাম, না বুঝলে জিজ্ঞাসা করবেন। এটাকে আমি মিরর করব এখান থেকে এখানে। নো। ওকে, এখন এখানে একটা নতুন কমান্ড শেখেন, সেটা হলো এস পি এস এইচ, সরি, এস পি এইচ। এই দেখেন। ওকে, দেন ক্লিক করলাম এখানে। দেন এটার হলো দিলাম হলো 7.98। ওকে, ইন্টার। কিন্তু এটা হলো রেডিয়াসেরটা হয়ে গেছে, আমার লাগবে ডায়ামিটারের। তো আমি এটাকে আরো ভালো দেখার জন্য আইসোমেট্রিক ভিউ করে নিই। ওকে, তো এস পি এইচ ক্লিক করার পরে এটার মিড পয়েন্টে আমি ক্লিক করলাম, করার পরে এখানে 7.89, 7.94। ও, ঠিক আছে, এটা এটা হলো রেডিয়াসে আছে। আমি এটাকে এস এটাকে আমি ডায়ামিটারে বলি। ঠিক আছে, যেমন এখানে ক্লিক করার পরে এখানে তার মনে করেন যে বৃত্ত না, যে বৃত্তর ওই জায়গায় যে এখান দিয়ে যে বৃত্ত ডায়ামিটার চেঞ্জ করে নেবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য এখানে সিলেক্ট করার পরে ডি তে ডায়ামিটার, এবার মেন কমান্ড দেওয়া লাগবে। 9। বুঝছেন এটা? জি, বুঝতে পারছি। আবার দেখেন এসপিএইচ, এই যে এটা। এখন এখানে ক্লিক করার পর এখন ডি প্রেস করবেন। ডি প্রেস করে ইন্টার দিবেন, ডায়ামিটার হয়ে যাবে। আবার আর প্রেস করলে এইট হয়ে যাবে, 7.94 রেডিয়াস হয়ে যাবে। আর প্রেস করলে তো মোটামুটি এটা কি কি বানালাম দেখবেন, কি বানালাম সেটা বললে, এটা বানালাম বল বিয়ারিং এর মাঝখানে। ওকে, দেন এটা আমার দরকার নেই, এটা বাদ। ঠিক আছে, এখন আমাকে আরেকটা সিতে সার্কেল দিতে ডায়ামিটার, এখান থেকে ডায়ামিটার সার্কেল নিয়ে নিই। ওকে, এরপরে এই মিড পয়েন্ট একটা সেম মাপের একটা 7.94 এর বানিয়ে নিই। যদিও এটা ওটা সেম, কিন্তু এটা তো মূলত এটা 3D টা, আর এটা এটা আমার লাগবে। ওকে, দেন এইটাকে ক্লিক করেন, এটাকে ক্লিক করেন, এন্ড এটাকে ক্লিক করেন। করার পরে আর ইভি ক্লিক করেন, রিভলভ করেন, এটার সাথে রিভলভ করেন। ওকে, 360 ডিগ্রি। তো দেখেন এখন এটাকে সলিড করি, এটাকে সলিড করি। তো মোটামুটি এটা বিয়ারিং এর শেপ আইছে না? মাথায় নিষ্ঠ ভাই, জাদু। তো
হ্যাঁ, তো এখন এখন এই দেখেন, এখন এই মাল কই গেল? ভিতরের বল কই? না, বল তো ঠিক আছে, কিন্তু ইয়ে কই গেল আমার? এটা কিভাবে আনবো জানো? এখানে যে নেভিগেশন বার ছিল, আনার মতো লাগবে। তো দেখেন, এখন এই যে এটা, এখন আমি এক্সট্রুড করব, এক্সট্রুড সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করার জন্য এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ইন্টার করলাম, মাঝেরটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে, ওই যে বল, বলটা এখন হলো, এই যে এখন বলটা এই দিকে আসতেছে। ঠিক আছে, তো আমাকে কি করণীয়? সেটা হলো কন্ট্রোল জেড করি, তো যেহেতু এই দিকে আসতেছে, এখন ফরম্যাটটা আমার বুঝতে হবে। এখানে ফন্ট রয়েছে, এখানে এলো, তাহলে আমি টপ করে দিই, না ফন্ট করে দিই, এই যে ফন্ট করে দিই, দেওয়ার পরে আমি এটাকে ক্লিক করি, করার পরে আমি পোলারাইজ করি। ওকে, 8 10 দিবেন, 10 দেন, ওকে। দেখেন, হয়েছে বিয়ারিং। জি হয়েছে। আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন, আমি আরো বড় বড় ড্রয়িং ধরবো, কিন্তু প্র্যাকটিস না করলে বড় ড্রয়িং ধরতে ভয় লাগে। ঠিক আছে। ওই যে বলের মধ্যে আরেকটা ইয়া থাকে না, চিকন পাথের মতো প্যাচ? হ্যাঁ, ওইটা, এটা হলো ওপেন ওপেন বল বেয়ারিং, হ্যাঁ, এটার থেকে ছোট থাকবে না। ওইটা এত গভীরে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে। এটাই ভাল লাগছে, জাদু হালকার উপর ঝাপসা করে বড় একটা কিছু। ওকে, তো মোটামুটি এই চ্যানেলগুলো বানাইতে গেলে কত গবেষণা করা লাগে, তো এইটাই মূলত ভাবার বিষয়। হ্যাঁ, এখন দেখেন, এটা কিন্তু একটা বিষয়, এইগুলো ভেবে রিভলভ করা শিখতে হবে। রিভলভটা, সুইপ করা, এগুলো হলো মাইন্ড চেঞ্জ করে দেয় অনেক, মানে ইউটার্নের মতো কাজ করে। ঠিক আছে, এখন এই যে MAT করি, না, বিয়ারিং গুলো তো ফ্লেট করা থাকে, এটা ফ্লেট করে দেন একবার। সিলেক্ট করা থাকে মাথায় না? যে দুই সাইডে ফ্লেট করা থাকে। হ্যাঁ, মরি কি, এটা তো তোমাদের কাছে পানি। ওয়ান, তো আমাদের কাছে পানি রেডিয়াস হলো 0.5 আমরা অতটাও এক্সপার্ট না ইন্টার। ভাই। কি কম না কম। আমরা হালকার উপর ঝাপসা। এই যে রেডি, এটা ফ্লেট করি। ওকে, আর কিছু, আর কোনো ডিমান্ড? পাইছেন? এখন কোন, আর কি, আর কি ডিমান্ড? ভাই এটা তো প্লাস্টিক কালার দিছেন আপনি। কি প্লাস্টিক আরে কালার? কালারে কি যায় আসে? অরিজিনাল কেমনে কালার, কালার? প্লাস্টিক সেখানে বিয়ারিং নেই কালার মনে আছে? প্লাস্টিকের বিয়ারিং নাই, প্লাস্টিকের বিয়ারিং আজকে একটা আমরা ইন্ডিয়ান দিলাম, ছোট একটা বিয়ারিং, 72,000 টাকা দাম প্লাস্টিকের, বাত, আঙুলের ভিতরে ঢুকবে না প্লাস্টিকের অত বিয়ারিং। দাম কোন কাজে লাগে? খুব কোন কাজে এমন ইমার্জেন্সি একটা কাজ। ইকুইপমেন্ট ছাড়া একটা ফুল প্লান্টই অফ থাকতে পারে? এখন যদি মনে করো 2 টাকার একটা মাল, ওটা দিতাম 2 টাকায় দিত, তো যদি যদি রিপোর্ট করতো স্যাররা যে 2 টাকার একটা মালের জন্য প্ল্যান্ট অফ রয়েছে, চাকরি থাকতো, পাড়া ম্যানেজারে থাকতো না, এরকম হবে বা। এটাই তো, এই জন্য হ্যাঁ। ওকে, আজ পর্যন্ত ওটার তাহলে দাম না, আস। ওটার হচ্ছে টেকনিকের দামটা এখানে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি এ পর্যন্ত শেষ করে দিয়ে আজকে নাকি?
জি ভাই, এগুলো এটা প্র্যাকটিস টেকটিস করি ভাই। এটা করে এটা করে লেআউটে সাজাবেন, সাজায়ে ডাইমেনশন করবেন। এখন বিয়ারিং, এই বিয়ারিং এর মাপটা মূলত আপনারা ওই যে নাম্বারিং করে করবেন। আমি সেটা বলি, যে কোনো একটা নেট থেকে যে কোনো একটা বিয়ারিং এর ছবি লাগাবেন, ওই ছবির সাথে ওই বিয়ারিং এর ডিটেলস থাকে, ওই বিয়ারিং এর যে নাম্বার থাকে, ওই নাম্বার অনুযায়ী মেজারমেন্ট বের করে তারপর আপনারা ড্রয়িং বানাবেন। বানানোর পরে ওই বিয়ারিং এর সাইডে নাম্বার লিখে রাখবেন, কত নাম্বারের বিয়ারিং এটা, দিয়ে সেই মেজারমেন্ট অনুযায়ী বানাবেন। দেখি কে কতটুকু গোছালো ভাবে করতে পারে। আর এই যে ফারুক ভাই, ফতেমা, এরা তো ড্রয়িং করে না, এদের আমি তাও আজকে লিঙ্ক দিছি, আগামী দিন থেকে আমি লিঙ্ক দিব না, এত সুন্দর ঠিক করে আছে? এত করে করে একজনকেই করাবো, ঠিক আছে? চার ভাই লিখে দিলাম, ভাই হ্যাঁ। হচ্ছে বিয়ারিং এর অল্টারনেটিভ কি ব্যবহার করা যেতে পারে? বুঝলাম। বিয়ারিং অল্টারনেটিভ বলতে? মানে ধরেন যে আমি একটা কোনো শেফটে বিয়ারিং নাই, আমার একজন প্রশ্ন করেছিল একটা ইন্টারভিউতে, হুম আমি হুম এটা হুম। অ্যান্সার করতে পারিনি। যে বুশ বুশ সলিড শেফটে যদি বিয়ারিং বুশ না বুশ থাকে, বুশ ব্যবহার করতে পারি। সলিড এবং বুশ বাদে, সলিড বুশ বাদে মানে অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা, এটা হ্যাঁ আমার হ্যাঁ। ক্লিয়ার জানা ছিল না, আমি এটা অ্যান্সার করতে পারি নাই। এখন ওইটা কি ঘূর্ণন, ওটা তো যেহেতু বিয়ারিং ইউজ করা হয় হ্যাঁ হ্যাঁ, এখন। ঘূর্ণন, ঘূর্ণন মানে একটা অংশে আমি বিয়ারিং হুম, বল এই বুশ ব্যবহার করবো না, কিন্তু এর অল্টারনেটিভ কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা? এখন যদি ডেভেলপার যদি ওখানে বিয়ারিং দিয়ে থাকে, তাহলে ওখানে মডিফিকেশন করতে হবে, আর মডিফিকেশন করার প্রেক্ষিতে যে কোনো কিছু আনতে হইতে পারে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা ইজিলি বলা ঠিক নাই যে হ্যাঁ আমি এটা ইউজ করতে পারবো, কারণ ডেভেলপার ওখানে, এখন ছাত্র তো তোমাকে প্রশ্ন করছে কিন্তু ইন ফিজিক্যাল তো দেখাই নাই, ইন ফিজিক্যাল দেখাইলে ইনস্ট্যান্ট সমাধান দেওয়া যায়, কিন্তু সাধারণ প্রশ্ন করছে তখন তো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, উত্তর তো নাই, উত্তর তো না পাওয়া যাবে না, না এই হইলে তো জন্য আমি বিপদ। ক্লিয়ার হতে আমি কিছু না বলতে না, পারি নাই ওখানে কিন্তু। ওখানে বলতে হবে স্যার, আগে ঘটনাস্থল দেখা, মানে কোন সেকশনে ইউজ হবে, এখানে হিট হবে কিনা, সেখানে টেম্পারেচারে কোনো ইস্যু আছে কিনা, বা লুব্রিকেশন আছে কিনা, ওই যে বিয়ারিংটা ইউজ করা হয় অনেক সময়, কি সব বিয়ারিং তার লুব্রিকেশন মানে মেনটেন হয় না, কিছু বিয়ারিং আছে ড্রাই থাকে, হালকা লুব্রিকেশন থাকে, ওর ভিতরে যে লুব্রিকেশন দেওয়া হুম। থাকে লুব্রিকেশনটা হিট পাইলে গলে যায় কিছু বিয়ারিং আছে। তো যেগুলো আমার নর্মাল টেম্পারেচারে যে বিয়ারিং গুলো ইউজ হয়, ওইগুলো কিন্তু আমি হিটিং জায়গায় রাখলে তোমার ওই ভিতরে যে লুব্রিকেশন থাকবে সব তো বেরোয় যাবে, তো তখন তোমার বিয়ারিং গুলো তো নষ্ট হবে। তো তোমার কাছে প্রশ্ন করছে, এখন স্যার কোন জায়গায় ভাবছে, তুমি তো আর ওইটা ভাবো নাই, তুমি না ওদের এটা কাছে ঠিক অন্য একটা বুঝতে পারি না, বলবা, কিন্তু মানে এর তখন উনি ক্লিয়ার কোনো পেঁচাবে, ইয়ে আছে কি এটা তখন বলতেছি। উনি হ্যাঁ, তখন উনি পেঁচাবে ওই যে বুশ। স্যার, ইন ফিজিক্যালি জেনারেল প্রশ্ন হিসেবে স্যার বুশ ইউজ করা যেতে পারে, তবে ঘটনা প্রেক্ষিতে বা উনি আমার স্থান, বলেই দিছে বুশ এবং স্থানের, ইয়া বাদে, হ্যাঁ, ঠিক আছে। স্থানের ভিত্তিতে আমাদের বিভিন্ন রকম মডিফিকেশন করতে হইতে পারে। তবে বিয়ারিং আর স্যার, বুশের মেন পার্থক্যটা কি? বিয়ারিং আর বুশের মেন পার্থক্য, বিয়ারিংটা তোমার তো ওইটাকে সেন্টারে রেখে, দুইটারই সেম কাজই, কিন্তু একটার স্থায়িত্বকাল বেশি, একটা স্থায়িত্বকাল কম। আমি এইভাবে বলছি যদি সেম কাজ, কিন্তু উনি যদি লোড পেঁচাইছে থাকে, বুঝছেন, আমি ক্লিয়ার। যদি যদি লোড থাকে তাহলে বুশের থেকে বিয়ারিং বেটার, আর যদি লোড না থাকে তাহলে বুশ বেটার। অনেক সময় ওজন কমানোর ক্ষেত্রে বুশ ইউজ করা হয়, ঠিক আছে? বা আচ্ছা। স্পেস কম থাকার ক্ষেত্রে, যখন স্পেস কম, সেক্ষেত্রে বুশ ব্যবহার করা হয়। আর বিশেষ করে বিয়ারিং এ, তোমার কিছু কিছু শ্যাফট আছে যার ভিতরে অত গ্যাপ থাকে না, অত গ্যাপ রাখার থাকে না, তখন ওখানে, এখন দেখা যাচ্ছে একটা কন্টিনিউয়াস শ্যাফটের মাঝখানে, কন্টিনিউয়াস একটা হোলো শ্যাফটের মাঝখানে একটা সলিড শ্যাফট আছে, কন্টিনিউয়াস ওই হোলো শ্যাফটের ভিতরে তো বিয়ারিং সেট করলে ওই বিয়ারিং তো বেরো করা যাবে না। যদি গ্রুপ করেও দাও, যদি হোলো শ্যাফটের ভিতরে গ্রুপ করে দাও, তো ওটা তো একবার ফিক্স হয়ে গেল, ওটা তো যে কোনো একদিকে ওই লেভেলে, ওই বিয়ারিং এর যে আউটলাইন আছে ওই লেভেলে তোমার হলো ফাঁকা রাখা লাগবে বেরো করার জন্য, বিয়ারিং নষ্ট যখন হয়। তো হুম হুম। কন্টিনিউয়াস হোলো শ্যাফটের মাঝখানে তো আর বিয়ারিং সেট করা যাবে না, তখন কি করা হয়, ওখানে গ্রুপ করে বুশ লাগানো হয়, এবং বুশ গুলো অবশ্যই প্লাস্টিকের হয়, বা এমন কোনো ধাতুর হয় যেটা হলো ওই ধাতুর সাথে কোনো স্ক্র্যাচ ফেলবে না, নষ্ট হয়ে গেলে আমরা ভেঙে বের করতে পারবো, সেই সময় বুশ ব্যবহার হয়, তার আগে না। আর সেই সকল হোলো শ্যাফটের ভিতরে আর ওই ওই সলিড শ্যাফটের মাঝে গ্রিজ থাকে, বা লুব্রিকেশন পয়েন্ট থাকে, গ্রিজ লাইন থাকে, বা অয়েলের কোনো সেকশন থাকে, তাইলে দেখা যাচ্ছে আমার দুই শ্যাফট একসাথে যাতে না লাগে এজন্য বুশ ইউজ করা হয়, ঠিক আছে? ওকে। আর হিট, যেখানে হিট হয় সেখানে তো বিয়ারিং ইউজ করা হয়, বিশেষ করে বুশ তো মনে করো হিট জায়গায় তো বুশ টিকবে না, হ্যাঁ। কারণ বুশ তো বিশেষ বিশেষ করে প্লাস্টিকের, রাবারের
এগুলা বা ব্রাশের হয়। তো এগুলো তো বেশি হিট অ্যাবজর্ব করে না, এগুলো তো হিটে নষ্ট হয়ে যায়। ব্রাশ তো হিটের ভিতরে যদি মানে চাপ পড়ে তাহলে তো ও তো খণ্ড বিখণ্ড হয়ে যায়, প্রেশার পাইলে তো ও ভেঙে যায়। লোডের ইস্যু আছে, টেম্পারেচার ইস্যু আছে। ঠিক আছে, আজকের মতো শেষ করে দিলাম, হ্যাঁ।